মতির জন্য পাত্র দেখিতে গিয়া খালের ধারে বটগাছের তলে হারু ঘোষ অপঘাতে প্রাণ দিয়াছিল। গ্রামে কি মতির পাত্র মিলিত না? হারুর ছিল উচ্চ আশা। ছেলেবেলা হারু স্কুলে পড়িয়াছিল, বড় হইয়া হারু বড়লোক হইয়াছিল, তারপর গরিব হইয়া পড়িলেও মনটা হারুর বিশেষ বদলায় নাই। গাওদিয়ার গোপ সমাজ পরিহাস করিয়া তাহাকে বলিত ভদ্রলোক, বিশেষ করিয়া বলিত নিতাই। নিতাইয়ের অবস্থা ভালো, চালচলনও তাহার অনেকটা ভদ্রলোকের মতো, তবু হারু তো তাহাকে খাতির করিত না। নিতাইয়ের এক ভাগ্নে আছে, তাহার নাম সুদেব। সুদেবের ঘরবাড়ি জমিজমা আছে, পেটে ইংরেজি বাংলা বিদ্যাও কিছু আছে। বয়সটা কেবল একটু বেশি, প্রায় 36। সুদেবের সঙ্গে মতির বিবাহ দিবার কত চেষ্টাই যে নিতাই করিয়াছিল বলিবার নয়। হারু রাজি হয় নাই। বাজিতপুরে ম্যাট্রিকুলেশন পাস ছাত্রটি দেখিতে গিয়া তাই না অকালে হারু স্বর্গে গেল। হারু নাই। হারুর ছেলে পরাণ বাপের মতো চালাকও নয়, গোয়ারও নয়। গাওদিয়ার গোপ সমাজ মতির বিবাহের জন্য আবার একটু ব্যস্ত হইয়া পড়িয়াছে। পরাণকে তাহারা অনেক কথা বুঝায়, বলে গাঁয়ের মেয়ে গাঁয়ে থাকাই তো ঠিক, জানাশোনা ঘরে দিলে মেয়ে সুখে থাকবে। দুধ বেচা গোপের ঘরেও তো বোনকে দিবার কথা তাহারা বলিতেছে না। সুদেবের ঘর তো বনেদি ঘরের মতো। কেন দোমনা করছিস বলতো পরাণ? বাজিতপুরের ছেলেটা তো ফসকে গেছে। সুদেবের সঙ্গে মতির বিবাহ? রসালো ফলের মতো অমন কোমল রং যে মতির, প্রতিমার মতন অমন নিখুঁত মুখ। প্রস্তাবটা পরাণের পছন্দ হয় না, কিন্তু অত লোকের কাছে স্পষ্ট বলিবার মতো মনের জোরও তাহার নাই। নিমরাজি করিয়া সে বলিয়াছে, বাড়িতে আর শশীর মত থাকিলে সে আপত্তি করিবে না। শশীর মতামতের প্রশ্নটা তাহারা পছন্দ করেন নাই। নিতাই হাসিয়া বলিয়াছে, ছোটবাবু ভালো লোক, কিন্তু নিজের সমাজে হিতৈষী গণ্যমান্য লোক থাকিতে ছোটবাবুকে মুরব্বি ঠাউরালে পরাণ, ঘরের কথায় পরকে ডাকলে। আর একজন বলিয়াছে, ছোটবাবু হরদম আসেন যান না বটে। এ কথাটা পছন্দ করে নাই পরাণ। দুপক্ষের অপছন্দের শেষ পর্যন্ত কিসে গিয়া ঠেকিত বলা যায় না, কিন্তু হারুর আকস্মিক মৃত্যুর পর পরাণ বড় দমিয়া গিয়াছিল। কলহ না করিয়া বাড়িতে অসুখের ছুতা দিয়া সে উঠিয়া আসিয়াছে। মতির জ্বর কিছু কমিয়া গিয়াছে। বর্ষার গোড়ার দিকে তাহাকে ম্যালেরিয়ায় ধরিয়াছিল, কয়েকদিন ভালো থাকিয়াছে, আবার কাঁপিতে কাঁপিতে পড়িয়াছে জ্বরে। শশীর দামি কুইনাইন জ্বরটা একেবারে ঠেকাইতে পারে নাই। এবার গা ফুরিয়া কয়েকবার তাহাকে ওষুধ দিয়া শশী আশ্বাস দিয়াছে, আর জ্বর হইবে না। জ্বরে ভুগিয়া মতির বিশেষ ক্ষতি হইয়াছে মনে হয় না। ম্যালেরিয়া ধরিবার আগে হঠাৎ সে মোটা হইতে আরম্ভ করিয়াছিল, মাঝে মাঝে জ্বরে পড়িয়া এটা বন্ধ হইয়া গিয়াছে। মতির সুন্দর গড়নটি চর্বিতে ঢাকিয়া গেলে বড় আফসোসের কথা হইত। এখনো প্রতি সপ্তাহে মতিকে শশী একটা করিয়া ইঞ্জেকশন দেয়। সকালে বাড়িতে যে কজন রোগী আসে তাদের ব্যবস্থা করিয়া কালো ব্যাগটি হাতে করিয়া সে যখন হারু ঘোষের বাড়ি যায়, হয়তো তখন বেলা হইয়াছে, সমস্ত উঠান ভরিয়া গিয়াছে রোদে। মতির ভীত শুকনো মুখ দেখিয়া শশী হাসিয়া বলে, এতবার দিলাম এখনো তোর ভয় গেল না মতি? কোন হাতে নিবি আজ? স্পিরিট দিয়া ঘষিলে মতির বাহুতে ময়লা ওঠে। শশী বলে, বড় নোংরা তুই মতি,
গায়ে সাবান দিতে পারিস না? ইঞ্জেকশন দিয়া শশী দাওয়ায় বসে। পরাণ বলে, একটা পরামর্শ আছে ছোটবাবু। বিষয়টা মতির বিবাহ সংক্রান্ত শুনিয়া শশী জাঁকিয়া বসিয়া একটা বিড়ি ধরায়। ছেলের ইশারায় মোক্ষদা সরিয়া আসে কাছে। বুচিও আসিয়া কোলে ছেলে কাছে দাঁড়ায়। কুসুমকে দেখিতে না পাইয়া শশী মনে মনে আশ্চর্য হয়। পূবের ভিটার ঘরখানা ছায়া ঘরের মধ্যে সংকুচিত হইয়া গিয়াছে। পরাণের কথা শুনিতে শুনিতে প্রতি মুহূর্তে শশী আশা করে, পূবের ওই ঘরের ভিতর হইতে হয়তো দু চোখে গাঢ় স্তিমিত ছায়া সঞ্চয় করিয়া কুসুম হঠাৎ বাহির হইয়া আসিবে। পরমাত্মীয়দের এই সভার এক প্রান্তে দাঁড়াইয়া থাকিবে পরের মতো। তার সাড়া পাইয়া কুসুম যে কলসিটা তুলিয়া ঘাটে চলিয়া গিয়াছিল, শশী তাহা কেমন করিয়া জানিবে? পরাণের বক্তব্য শেষ হইয়া আসিলে কুসুম ভিজা কাপড়ে উঠানের রোদে পায়ের দাগ আঁকিয়া পূবের ঘরের ছায়ার মধ্যে ডুবিয়া যায়। রান্নাঘরে পোড়া ডালের গন্ধে চারিদিক ভরিয়া যাওয়ার পরও ঘর হইতে সে আর বাহির হয় না। মোক্ষদার রূঢ় বাক্রোশতে তারপর কিছুক্ষণের জন্য মতির বিবাহের সমস্যা ভাসিয়া যায়। রান্নাঘরের খোলা দরজা দিয়া অপরাধীর ডালের হাঁড়িটা উনানে আসিয়া আছড়াইয়া পড়িতে আজ যে আবার ও প্রসঙ্গ উঠিবে সে সম্ভাবনা থাকে না। শশী ভাবে, সকলের কাছে কত বকাবকি বউটা না জানি শুনিবে। মোক্ষদা, বুচি, মতি সকলেই হৈ হৈ করে ও ঘর হইতে মুমূর্ষু পিসি চেঁচায়, কি হল রে বুচি, কি হল রে মতি? চুপ করিয়া থাকে শশী। সকলকে চুপ করাইতে গিয়া পরাণ হল্লা আরও বাড়ায়। কিন্তু কি নির্বিকার কুসুম! রাগের মাথায় ডালের হাঁড়িটা যে উঠানে ছুঁড়িয়া দিয়াছে সে হাসি মুখে বাইরে আসে, দাঁড়ায় শশীর সামনে, বলে, জ্বর এলো নাকি দেখুন দেখি ছোটবাবু। শশী নাড়ি ধরিয়া বলে, জ্বর আসেনি বউ, মাথা ধরেছে যে। কতক্ষণ ধরে জলে ডুবিয়েছ তুমিই জানো, মাথার দোষ কি? কুসুম মাথা নাড়িয়া বলে, আমার ঠিক জ্বর আসছে, আমি গিয়ে শুলাম। জালো মতি, আজ তুই রাঁধবি যা। কুসুম ঘরে গিয়া শুইয়া পড়ে। কিন্তু শুইয়া কেন থাকিতে পারিবে এই চঞ্চলা নারী? খানিক পরে উঠিয়া আসিয়া না বলিতেই পরাণকে এক ছিলিম তামাক দিয়া সে অদূরে বসিয়া পড়ে। সুদেবের সঙ্গে মতির বিবাহে শশীর মত নাই শুনিয়া বলে, কেন গো ছোটবাবু, সুদেব পাত্তর কি এমন মন্দ? পুরুষ মানুষের আবার বয়স, সতীন কাটা তো নেই, ঘরে পয়সা আছে লোকটার, মেয়ে সুখে থাকবে। শশী বলে, হারু কাকার অমত ছিল, সেটা তো ভাবতে হবে বউ। কুসুম বলে, তিনি স্বর্গে গেছেন। আর কিছু কুসুম বলে না। শশী তাহাকে বুঝাইবার চেষ্টা করে, সুদেব লোক ভালো নয়, মতির সঙ্গে সুদেবকে মানায় না। কুসুম বোঝে কিনা কে জানে। মোক্ষদার খর ও দৃষ্টিপাতে মাথার ঘোমটাটা আর একটু টানিয়া দিয়া নিশ্চল প্রতিমার মতো বসিয়া থাকে। শশী বাড়ি যাওয়ার জন্য উঠিলে সে আবার মুখ খোলে, বলে, পিসিকে একবার দেখে যান ছোটবাবু, বুড়ি কাঁদতে নেগেছে। শশী একটু লজ্জা পায়। মরণাপন্ন পিসিকে দেখিয়া যাওয়ার কথা প্রায়ই তাহার মনে থাকে না। পিসির মরণ এত দূর সুনিশ্চিত যে তার সম্বন্ধে করিবার এখন কিছুই নাই। তাই কি শশী ভুলিয়া যায় আজও পিসি বাঁচিয়া আছে?
বড় বাঁচিবার স্বাদ পিসির। পিসি মরিলে যে কাঠ দিয়া তাহাকে পোড়ানো হইবে, তাহার ঘরেরই অর্ধেকটা জুড়িয়া সেগুলি সাজাইয়া রাখা আছে। মাথার দিকে ঘরের কোণে দাঁড় করানো পাটকাঠির বোঝা হইতে পিসি এখনো পচা পাটের গন্ধ পায়। এক আঁটি পাট ধরাইয়া পিসির মুখাগ্নি করিবে পরাণ। মাথার চুল পিসির অর্ধেক ঝরিয়া গিয়াছে। দেহের লোল চামড়ার তলে মাংস আছে কিনা বোঝা যায় না। পিসি তবু বাঁচিবেই। চুপি চুপি সে শশীকে বলে, ও বাবা শশী, বই দেখে ওষুধ দিও বাবা, দামি ওষুধ দিও। দামের জন্য ভেবো না বাবা, সেরে উঠি ওষুধের দাম তোমায় আমি মিটিয়ে দেব। বলে, আমার যা কিছু আছে সব তোমাকে দিয়ে যাব, তুমি আমাকে ভালো করে চিকিৎসা করো। তবু শশী প্রায়ই ভুলিয়া যায় পিসি বাঁচিয়া আছে। ইঞ্জেকশন দিবার সময় প্রত্যেকবার শশী মতিকে বলিয়াছে, আর তোর জ্বর হবে না মতি। শশীর আশ্বাস সত্য ছিল। এ বছরের মতো মতিকে ম্যালেরিয়া ছাড়িয়াছে। ওদিকে যামিনী কবিরাজের বউ শশী, যাহাকে সেনদিদি বলিয়া ডাকে, পড়িয়াছে জ্বরে। যামিনী বিখ্যাত কবিরাজ। বহু দূরবর্তী গ্রামে তাহাকে চিকিৎসার জন্য ডাকা হয়। সিদ্ধির পাতা মিশাল দিয়া যামিনী যে চবনপ্রাশ প্রস্তুত করে, তাহা নিয়মিত সেবন করিলে বৃদ্ধের দেহে যুবার ন্যায় শক্তির সঞ্চার হয়। মরিয়া গেলেও যামিনীর মকরধ্বজ রোগীর দেহে জীবন আনতে পারে। তারপর এই জীবনকে ধরিয়া রাখিবার জন্য যামিনীরই আদি ও অকৃত্রিম আবিষ্কার মহাকপিলাদি বটিকা সেবন করা বিধেয়। এই বটিকা প্রস্তুত করিতে 3 রাত্রি সময় লাগে। ইহা কখনো প্রস্তুত হইয়া থাকে না, কারণ তৈরি করিয়া রাখিলে এই মহা তেজস্কর ঔষধের গুণ সূর্যরশ্মি আকর্ষণ করিয়া লয়। সুতরাং যামিনীর মকরধ্বজের তেজে মৃতদেহে জীবন সঞ্চার হইলেও মহাকপিলাদি বটিকার অভাবে প্রাণটুকু যে সবসময় টিকিয়া থাকে এমন নয়। কিন্তু সে অপরাধ কি যামিনীর? রোগীর কপাল? মহাকপিলাদি বটিকা তৈরি করিতে করিতে মৃত রোগী পুনরায় মরিয়া যাইবে বলিয়া যামিনী তাহার বিখ্যাত ও বিশিষ্ট মকরধ্বজ ব্যবহার করে না। বলে, লাভ কি বাপু, মহাকপিলাদি বটিকা তো প্রস্তুত নেই, রোগীকে না হয় বাঁচালাম, তারপর 3 দিন টেকাবো কি দিয়ে? মৃতকে যামিনীর এক লহমায় জীবনদান কেহ কখনো দেখে নাই, তবু লোকে বিশ্বাস করে। 1 জন 2 জন নয়, অনেকেই। যামিনী কবিরাজের বউ কিন্তু কখনো স্বামীর ওষুধ খায় না। অসুখ হইলে এতকাল সে বিনা চিকিৎসাতেই ভালো হইয়াছে, এবার জ্বরে পড়িয়া শশীকে ডাকিয়া পাঠাইল। গোপাল তখন বাড়িতে ছিল। শশীর হইয়া সে বলিয়া দিল, বলগে যাচ্ছে। তারপর শশীকে যাইতে নিষেধ করিয়া দিল। শশীও বলিল, কেন যাব না কেন? গোপাল বলিল, কবে তোমার বুদ্ধি পাকবে ভেবে পাই না শশী। শশীও তাহা ভাবিয়া পায় না, সে চুপ করিয়া রহিল। তখন গোপাল বলিল, যামিনী বুড়ো, অত বড় কবিরেজ, সে থাকতে ডেকে পাঠানোর মানেটা বোঝো? শশী বলিল, আজ্ঞে না, যুবতী স্ত্রীলোক, নানা রকম কুৎসাও শুনিতে পাই। গোপালের মুখে এই কথা, লজ্জায় শশী সংকুচিত হইয়া গেল। মৃদু স্বরে সে বলিল, এসব আপনার বানানো কথা বাবা। গোপাল রাগ করিল না, বলিল, তোমার যে কি হয়েছে আজকাল বুঝতে পারি না শশী। তোমার ভালো থাকার জন্য একটা কথা কইলে তুমি আজকাল তর্ক জুড়ে দাও।
সংসারে মানুষকে ভেবেচিন্তে কত সাবধানে চলতে হয় সে জ্ঞান তোমার এখনো জন্মেনি। এই তোমার উঠতি পসারের সময়, এখনই একটা বদনাম রটে গেলে এও কি তোমায় বলে দিতে হবে? তুমি চিকিৎসার ভার নিলে বলা বলি করবে না লোকে? যামিনী কবিরাজ থাকতে তুমি ছেলে মানুষ, তোমার কেন অত মাথা ব্যথা? সবার বাড়িতে মেয়ে ছেলে থাকে, এরপর কে আর ডাকবে তোমায়? শশীর রাগ হইতেছিল, কিন্তু শৈশব ও কৈশোরের এই জমটিকে ভয় করা তাহার সংস্কারে দাঁড়াইয়া গিয়াছে। গোপালের তীক্ষ্ণ অপলক দৃষ্টিপাতে সে চোখ নামাইয়া লইল। গোপাল আবার বলিল, যামিনী খুড়োর ইচ্ছেও নয় তুমি ওদের বাড়ি যাও। শশীর নীরবতায় গোপাল খুশি হইয়াছে। বয়স্ক উপযুক্ত সন্তানকে বশ করা জগতে এত বড় জয় আর নাই। আজকাল নানা ছোট বড় ব্যাপারে শশীর সঙ্গে গোপালের সংঘর্ষ বাঁধিতেছিল। কলহ বিবাদ নয়, তর্ক ও মতান্তর, আদেশ ও অবাধ্যতার বিরোধ। আজ তবে শশী বুঝিতে পারিয়াছে, সাংসারিক বুদ্ধিতে বাপের চেয়ে সে ঢের বেশি কাঁচা। গোপাল এখনো তাহাকে পরিচালনা করিতে পারে। গোপাল আরো অনেক কথা বলিল, শশী নীরবে শুনিয়া গেল। শেষে তাহার কঠিন মুখের ভাব দেখিয়া আর কিছু বলা ভালো না মনে করিয়া গোপাল থামিল। খাওয়া দাওয়ার পর শশী গেল যামিনী কবিরাজের বাড়ি। শশীকে দেখিয়া যামিনী কবিরাজ খুশি হইল না। সদর বাড়িতে সে তখন মুখে মুখে দুটি ছাত্রকে একটা ওষুধের প্রস্তুত প্রণালী শিখাইতেছিল। পাশের চালাটায় বুঝি সিদ্ধ হইতেছিল পাঁচন, গন্ধে চারিদিক ভরিয়া গিয়াছে। শশীকে দেখিয়া যামিনী চশমা খুলিয়া বলিল, কি মনে করে শশী, বসো। শশী বলিল, সেনদিদির অসুখ শুনলাম ঠাকুরদা, একবার দেখা করে যাই। অসুখ? যামিনী হাসে। কার কাছে শুনলে? জ্বর বুঝি হয়েছিল একটু কাল, না রে কুঞ্জ? আজ অসুখ কোথা? তবে বুঝি কোনো কাজে ডেকেছেন, বলিয়া শশী ভেতরে গেল। সেনদিদি শুইয়াছিল, আচ্ছন্ন অসুস্থ মৃতকল্প সেনদিদি। গায়ের উজ্জ্বল রং লাল হইয়া হাতের অনন্তের রঙের সঙ্গে মিশিয়া গিয়াছে। সারা গায়ে আরো সব অস্পষ্ট চিহ্ন শশী যা চেনে। শশীর মুখ শুকাইয়া গেল। শরতের গোড়ায় এ রোগ সেনদিদিকে পাইল কোথায়? গাওদিয়া গ্রামে, কলিকাতা শহরে, দেশে বিদেশে কোথাও শশী যার মতো রূপসী দেখে নাই। শুধু রূপের জন্যেই হয়তো সে মিথ্যা কলঙ্ক কিনিয়াছে। এ কি রোগ তাহাকে ধরিয়াছে? শশীর ডাক শুনিয়া যামিনী কবিরাজের বউ চোখ মিলিয়া তাকাইয়া কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি এতদিনে এসেছ শশী? আমি যে মরতে বসেছি শশী। কি অসুখ করেছে কিছু জানি না, জ্বরে অচৈতন্য হয়ে থাকি, গায়ের ব্যথা সইতে পারি না। আমি খবর পাইনি সেনদিদি। কাকে দিয়ে খবর পাঠাবো? কেউ কি আসে আমার কাছে? সেনদিদি চোখ মিলিতে পারে না, চোখের কোণ দিয়া জল গড়াইয়া পড়ে। শশী বিছানায় বসে, সেনদিদির গায়ের তাপ পরীক্ষা করে, কি করিবে ভাবিয়া পায় না। যামিনী অসুখের কথা গোপন করিবার চেষ্টা করিয়াছিল, এ পর্যন্ত চিকিৎসারও হয়তো কোনো ব্যবস্থা হয় নাই। আজকাল তাহার কি হইয়াছিল সেনদিদির খবর লইত না কেন? এই মলিন দুর্গন্ধ চাদরে আজ কতদিন না জানি তাহার সেনদিদি বিনা চিকিৎসায় পড়িয়া আছে। এতটুকু সেবা করিবারও কেহ থাকে নাই। শশী কিছু বুঝিতে পারে না। যে রূপের জন্য পৃথিবীর লোক উন্মাদ, স্ত্রীর যে সৌন্দর্য মানুষ তপস্যা করিয়া পায় না,
যামিনী তাই পাইয়াছে। বুড়া বয়সে সে তো স্ত্রীর দাস হইয়া থাকিবে। কি জন্য তাহার এই বিকৃত নিষ্ঠুর অবহেলা কে জানে? হয়তো সীতা আর হেলেন আর ক্লিওপেট্রার মতো যার অসাধারণ রূপ থাকে, তাকে ঘিরিয়া এমনি খাপ ছাড়া কাণ্ডই ঘটিতে থাকে জগতে। খানিক পরে যামিনী ঘরে আসিল, মুখ ভার করিয়া বলিল, এখনো তুমি বসে আছো শশী? আমি ভাবলাম তুমি বুঝি চলে গেছো। শশী বলিল, ঠাকুরদা বাইরে আসুন দেখি একবার। বাইরে গিয়া বলিল, সেন দিদির অসুখ কি আপনি ধরতে পারেননি ঠাকুরদা? যামিনী কবিরাজ বলিল, হাসির কথা বললে বটে শশী, 40 বছর কবিরাজি করছি, 3টে জেলায় যামিনী কবিরাজের নাম জানে না এমন লোক নেই। আমায় তুমি শুধোচ্ছ রোগ ধরতে পারিনি? এক নজর তাকালে রোগ নির্ণয় হয়। ও আর হয়েছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া নয় ঠাকুরদা, বসন্ত। শশী বলিল, হ্যাঁ বসন্ত, শরৎকালে বসন্ত? বলিল যামিনী কবিরাজ। বলিল বটে। যামিনীর মুখে কালি পড়িয়াছে কিসের? শশীর কাছে যামিনী যেন অভিনয় করিতেছে, একটা পাণ্ডুর ভয় আর কালো চিন্তার রাশিকে গোপন করিবার অভিনয়। শশী কড়া সুরে বলিল, আমি সেনদিদির চিকিৎসার ভার নিলাম ঠাকুরদা। ছি ছি, আজ পর্যন্ত কিছুই করেননি? খায় নাকি আমার ওষুধ? শশী ঘরে গিয়া বসিল। কি ভাবিয়া যামিনীও ঘরের মধ্যে গিয়া দাঁড়াইয়া রহিল। শশী দারুণ বিপন্ন বোধ করিতেছিল, আর বিষণ্ণতা। কয়েকদিন আগে সাতগাঁয়ে সে একটি বসন্তের রোগী দেখিতে গিয়াছিল। তাহাকে শশী বাঁচাইতে পারে নাই, বাঁচাইবার চেষ্টাও সে করিতে পারে নাই। তাকে ডাকা হইয়াছিল এক্কেবারে শেষ মুহূর্তে। সে পর্যন্ত রোগীর চিকিৎসা করিয়াছিল সাতগাঁর কবিরাজ যামিনীর পূর্বতন ছাত্র ভূপতিচরণ। শশীর হঠাৎ মনে পড়িয়াছে, সেই রোগীটি মারা যাইবার সময় যামিনী হাসিয়া বলিয়াছিল, আমার ছাত্র যাকে ছাড়পত্র লিখে দিল তাকে বাঁচাবে শশী, আমাদের শশে। শশী প্রাণ দিয়া সেনদিদির চিকিৎসা ও সেবা আরম্ভ করিল। অন্য রোগীরা তাহাকে ডাকিয়া পায় না। বাড়িতে কারো জ্বর জ্বালা হইলে চোখের পলকে পরীক্ষা শেষ করিয়া সে ওষুধ দেয়, না বলিলে আর খবর নেয় না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে সে অবহেলা করে, যায় না হারু ঘোষের বাড়ি বিনা কাজে অথবা মতিকে ইঞ্জেকশন দিতে। কুসুম ভাবিল, শশী বুঝি রাগ করিয়াছে। তালবনের তালপুকুরে পদ্ম তুলিতে গিয়া মতি আশা করিতে লাগিল, ছোটবাবু আজ নিশ্চয়ই আসবে, ছোটবাবুকে এক ডালা পদ্ম দেব। কিন্তু কুসুমের মনে শশীর ওপর রাগ কমিল না। মতির পদ্ম ফুলের বিচি দিয়া রাঁধা হইল তরকারি। শুধু সেনদিদির ব্যবস্থা করিতে হইলে শশী হয়তো চারিদিকে তাকানোর সময় পাইত। চিকিৎসা আরম্ভ করিয়া এ বাড়িতে গোপালের এবং ও বাড়িতে যামিনীর উপদেশ সমালোচনা ও বাধা দানের বহরে সে বিপন্ন ও বিব্রত হইয়া উঠিল। ব্যাপারটা সে ভালো বুঝিতে পারে না। সময় সময় তাহার মনে হয় তাহার চিকিৎসায় ওদের শ্রদ্ধা নাই। এ কথাটা এমনিভাবে প্রকারান্তরে তাহাকে জানাইয়া দেওয়া হইতেছে, কিন্তু চিকিৎসার আর কোনো ব্যবস্থাও তো নাই। ভালো হোক মন্দ হোক, একটা চিকিৎসাকে ছাঁচিয়া ফেলার মধ্যে যুক্তি আছে কোনখানে? আমার ওষুধ খায় না বলিয়া যামিনী নিজে চিকিৎসা করিতে রাজি নয়। ওরা মারিয়া ফেলতে চায় নাকি সেনদিদিকে? তাই বা কেন চাহিবে? তাছাড়া যামিনীর এই লজ্জাকর পাগলামিতে
গোপাল এভাবে সাহায্য করিতেছে কেন? তার স্বার্থ কি? ব্যাপার যত রহস্যময় হোক, শশী একা সেনদিদির 3টি জমের সঙ্গে লড়াই করিতে লাগিল। যামিনীকে সে জিজ্ঞাসা করে, বড় গোল শিশির ওষুধ কি হলো ঠাকুরদা? যামিনী বলে, 3 দাগ ছিল না, খাইয়ে দিয়েছি। কি যে ওষুধ তোমার শশী, সব ওষুধে হয় মদ নয় সিরাপের গন্ধ। শশী সভয়ে বলে, খাইয়ে দিয়েছেন? গোল শিশির ওষুধটা খাইয়ে দিয়েছেন? তা দিলাম বই কি, ছটপট করছিল দেখে ভাবলাম তোমার রুগী, তোমার ওষুধ দি খাইয়ে। শশী রাগ করিয়া বলে, রোগী আমার নয় ঠাকুরদা, আমি চললাম, আপনাদের যা খুশি করুন। সে একরকম চলিয়াই আসে। বাড়ির বাহিরে গিয়া গতিশ্লথ করিয়া দাঁড়ায়। মনে পড়ে সেনদিদির ভীরু কাতর চাহিনী, একান্ত নির্ভরতা। শশী আবার ফিরিয়া যায়, বলে, ওটা যে গুটি বসাবার ওষুধ, 7 দিন আগে ও ওষুধটা দিয়েছিলাম, আপনি জানতেন না? যামিনীর মুখ কয়েক দিনে সম্ভবত দুশ্চিন্তাতেই শুকাইয়া পাংশু হইয়া গিয়াছে। সে চোখে মিট মিট করিয়া বলে, আমি কবিরাজ মানুষ, তোমাদের ওষুধ আমি কি জানবো ভাই? আমি তো কিছুই জানি না। জানেন না তো আমায় না বলে ওষুধ খাওয়ালেন কেন? আপনিই মারবেন ঠাকুরদা সেনদিদিকে, গুটি পাকছে, এখন আপনি খাইয়ে দিলেন গুটি বসানোর ওষুধ। যামিনী কথা কয় না। শশী একটু নরম হইয়া বলে, বড় অন্যায় করছেন ঠাকুরদা, আজ যেন এমন করবেন কখনো? যামিনী বলে, আমার একটা ওষুধ খাইয়ে দেবে শশী, তাড়াতাড়ি যাতে গুটি পাকে? শশী তৎক্ষণাৎ সন্দিগ্ধ হইয়া বলে, খাইয়েছেন নাকি কিছু আপনার ওষুধ? না, আমার ওষুধ খায় না। তার মানে চেষ্টা করেছিলেন খাওয়াবার? উদ্ভ্রান্ত যামিনী এবার খেপিয়া যায়। যদি করে থাকি, হ্যাঁ হে শশী, যদি করেই থাকি, তোমার সব মদ আর সিরাপে আমি বিশ্বাস করি না বাপু। চিকিৎসা হচ্ছে, এই যদি তোমার বসন্তের চিকিৎসা হয়, পুঁথি পত্র খালে ভাসিয়ে ঘরের ছেড়ে ঘরে গিয়ে বসগে যাও। বলিতে বলিতে যামিনী সাহস হারায়, তবু মরিয়ার মতো বলে, তুমি আর এসো না। মাথা শশীও ঠিক রাখতে পারে না, বলে, গোড়া থেকে আপনি যা সব কাণ্ড করছেন ঠাকুরদা, পুলিশ ডাকলে আপনার 10 বছর জেল হয়। যামিনী বিবর্ণ মুখে বলে, কি করলাম আমি? চিকিৎসা হচ্ছে তোমার? আমি তো একটা বড়িও খাওয়াইনি আমার। শশী আর কথা কাটাকাটি করে না। এ পাগলের সঙ্গে ঝগড়া করিয়া লাভ নাই। এ কি কলহের সময় ঠাকুরদা? কলহে কে করছে বাপু? জ্ঞান হইলে যামিনী কবিরাজের বউ বলে, ঘরে কে শশী? কার সঙ্গে কথা কইছ? চোখে সে দেখিতে পায় না, চোখ দুটি বন্ধ হইয়া গিয়াছে। যামিনী ঘরে আসিয়াছে শুনিলে উতলা হইয়া ওঠে। ওকে যেতে বলো শশী, যেতে বলো ওকে, আমাকে ও বিষ খাইয়ে মারবে। যাও না তুমি এই ঘর থেকে, চলে যাও না। যামিনী চলিয়া গেলে বলে, বাঁচব তো শশী? বাঁচবেন বই কি। সেনদিদি খুশি হয়। খানিকক্ষণ চুপ করিয়া পড়িয়া থাকে। শশী কি জানে না, কি অসহ্য তাহার যাতনা। সেনদিদির সহ্য শক্তি দেখিয়া বিস্ময় মানে শশী। নালিশ নাই, কাতরানি নাই, মাঝে মাঝে শুধু জিজ্ঞাসা করে বাঁচবে কিনা। সেনদিদি বলে, এত ঘাঁটাঘাঁটি করছো, তোমার তো ভয় নেই বাবা? কিসের ভয়, 6 মাস আগে টিকে নিয়েছি। তখন সেনদিদি বলে, ধরতে গেলে তুমি তো আমার ছেলেই, পেটের ছেলের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি শশী। কথাটা শশীকে বিচলিত করিয়া দেয়। সেনদিদি যে তাকে ভালোবাসে সে তা জানে 12 বছর বয়স হইতে। কথাটা বলিবার ভঙ্গি তাহাকে অভিভূত করিয়া রাখে। কেমন একটা বালকত্বের
অনুভূতি হয় এ অসুস্থা গ্রাম্য নারীর আবেগপূর্ণ কথায়। পেটের ছেলের চেয়ে ভালোবাসে। এ কথার অর্থ কি? সেনদিদির তো ছেলে মেয়ে হয় নাই কখনো। একদিন সেনদিদির শিয়রে সারা রাত জাগিয়া ভোরবেলা বাড়ি ফিরিবার সময় বাড়ির সামনে শিউলি গাছটার তলায় মতিকে শশী ফুল কুড়াইতে দেখিল। শশী যায় না বলিয়া মতি বুঝি ব্যাপার বুঝিতে আসিয়াছে। শিউলি গাছটা ঝাঁকিয়া ফুল ঝরাইয়া দিয়া শশী জিজ্ঞাসা করিল, তুই কবে টিকে নিয়েছিলি রে মতি? টিকে নিইনি তো। নিসনি কেন? টিকে নিতে কি হয়েছিল? দাঁড়া, আজ তোদের বাড়ি শুদ্ধ সকলকে টিকে দিয়ে আসবো। পাড়ায় বসন্ত হয়েছে, খবর রাখিস? মতি অবিশ্বাসের হাসি হাসিয়া বলিল, টিকে নিলে কি হবে? মা ছেতলার কিপা হবার হলে হবেই গো ছোটবাবু, হবেই। তোর মাথা হবে। শিশিরে এক পশলা বৃষ্টির মতো চারিদিক ভিজিয়া আছে। মতির বিবর্ণপার শাড়ি আধ ভেজা কাপড়ের মতো কোমল দেখাইতেছিল। শশীর মনে হয় শাড়ির নমনীয় স্পর্শে মতি ভারী আরাম পাইতেছে। সকালবেলা রাত জাগা চোখে মতিকে যেন তার বয়সের চেয়ে অনেক বড় মনে হইতে লাগিল। ওকে দেখিতে দেখিতে সকালবেলা বিড়ি টানার আলস্য আরো মিষ্টি লাগিল শশীর। মতি বলিতেছিল, বউ বলে আপনি সাহেব মানুষ, ঠাকুর দেবতা মানেন না, সত্যি ছোটবাবু? না, সত্যি নয়, ঠাকুর দেবতা খুব মানি। শুনিয়া মতি যেন স্বস্তি পাইল। বউ আপনার নামে যা তা বলে। অ্যাঁ, কি বলে? মতি মুচকিয়া হাসিল। কত কি বলে। শশী হাসিয়া বলিল, তুইও তো বলিস মতি, পরাণের বউ হয়তো তোর কাছ থেকেই বলতে শিখেছে। মতির মুখ শুকাইয়া গেল। আমি আপনার নামে বলি? আমি যদি আপনার নামে কিছু বলে থাকি আমার যেন ওলা ওঠা হয়, হয় হয় হয়। 3 সত্যি করলাম, ভগবান শুনো। তুই তো আচ্ছা রে মতি, সকালবেলা ফুল তুলতে তুলতে ওলা ওঠার নাম করছিস। মতি এবার রাগ করিয়া বলিল, আমার যেন হয়। রোদ পড়িলে মতি বাড়ি গেল। শশী ভাবিল এমন গেঁয়ো স্বভাব, দেখতে তো গেঁয়ো নয়। আর মতি ভাবিল শেষের দিকে ছোটবাবু আমাকে কি করে দেখছিল, আমাকে দেখতে দেখতে কি ভাবছিল ছোটবাবু। হারু ঘোষের বাড়ির সামনে বেগুন গাছগুলির এখন খুব সতেজ। কয়েকটা গাছে কচি কচি বেগুন ধরিয়াছে। বড় ঘরের পাশ দিয়া পিছনের মাঠে তাকাইলে অনেক দূরে কুয়াশা দেখা যায়। দূরত্বই যেন ধোঁয়াটে হইয়া আসিয়াছে। কুয়াশা মিছে। মতি তৃপ্তি বোধ করে। সকালবেলা সোনালি রোদে তাহার চোখের সীমানার গ্রামখানি দেখিতে অপূর্ব হইয়া উঠিয়াছে বলিয়া নয়, প্রকৃতিকে, তাদের এই গ্রামের প্রকৃতিকে মতি এত বেশি করিয়া চেনে যে আকাশের রামধনু ছাড়া তাহার চোখ তাহার মন কোথাও রং খুঁজিয়া পায় না। নাকের সামনে কচি কিশলয়ের মৃদু হিল্লোল কোন কাঁচা মনকে দোল দেয় কে জানে, মতির মনকে দেয় না। সর্বাঙ্গে শুভ্রতায় তালগাছের রহস্যময় মায়া মাখিয়া মাখিয়া তালপুকুরের গভীর কালো জলে হাঁস সাঁতার দেয়। তাদের গায়ে ঠেকিয়া লাল ও সাদা শাপলাগুলি জলে ডুবিয়া ভাসিয়া ওঠে। চারিদিকে তীর ভরিয়া কলমি শাকের ফুলগুলি বাতাসে যেন কেমন করিতে থাকে। আকাশে ভাসে উজ্জ্বল সাদা মেঘ আর বন্য কপোতের ঝাঁক। শালিক পাখি উড়িবার সময় হঠাৎ শীষ দেয়। অল্প দূরে কাতৌরা পাখির পাঠশালা বসে। বাতাসে থাকে কত ফুল, কত মাটি, কত ডোবার মেশানো গন্ধ।
মতি কিচ্ছু দেখে না, কিছু শোনে না, কিছু শোকে না। তালপুকুরের নির্জনতাকে সে শুধু ভোগ করে গায়ে জড়ানো আঁচলটি কোমরে বাঁধিয়া। গা উদলা করিয়া দেওয়াতে কেহ যে তাহাকে দেখিতে পাইতেছে না, ইহাতে মতির ভারী মজা লাগে। সংসারের কাজ না করিলে কুসুম তাহাকে বকে। তালপুকুরের ধারে কাজ ফাঁকি দেওয়া আলস্যটুকু মতি উপভোগ করে ভবিষ্যতের চিন্তা করতে করতে। সুদেবকে মনে মনে মরিবার আশীর্বাদ করিয়া আরম্ভ না করিলে ভবিষ্যতের সম্ভাবনাটা তাহার যেন ভালো খোলে না। মতির ভারী ইচ্ছা বড়লোকের বাড়িতে শশীর মতো বরের সঙ্গে তার বিবাহ হয়। কাজ নাই, বকুনি নাই, কলহ নাই, নোংরামি নাই, বাড়ির সকলে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মিষ্টি মিষ্টি কথা বলে, হাসে, তাস পাশা খেলে, কলের গান বাজায়, আর আর বাড়ির বউকে খালি আদর করে। চিবুক ধরিয়া তাহার লজ্জিত মুখখানি তুলিয়া বলে, লক্ষ্মী বউ, সোনা বউ, এমন না হলে বউ। বলে বাড়ি আলো হলো। স্বপ্নমতির অফুরন্ত। মস্ত একটি ঘরের এক কোণে সে বসিয়া আছে, সর্বাঙ্গে তাহার ঝলমলে গয়না, পরনে ঝকঝকে শাড়ি, ঘোমটার মধ্যে চন্দন চর্চিত মতির মুখখানি কি রাঙা লজ্জায়। আনন্দে সে ছোট ছোট নিঃশ্বাস ফেলিতেছে আর শুনিতেছে ঘরের বাহিরের বড়লোকের বাড়ির প্রকাণ্ড সংসারের কলরব। শশীর বোনের মতো পাড়ায় কে যেন একটা মেয়ে মতির সঙ্গে ভাব করিয়া গেল। যামিনী কবিরাজের বউয়ের মতো সুন্দরী একটি মহিলা মতির বোধ হয় সে ননদই হইবে। পানের বাটা সামনে দিয়া বলিল, পান সাজো বউ, ও সোনা বউ, পান সাজো। তারপর কে বলিল, বৌমাকে খেতে দে তোরা কেউ একজন। যেই বলুক। তালপুকুরের ধারে প্রকৃতির মহোৎসব হইতে বাড়ি ফেরার সময় মতির আবার তীব্রভাবে ইচ্ছা করে সুদেব বেটা মরিয়া যাক। কুসুমের সঙ্গে আজকাল প্রায়ই ঝগড়া বাঁধে মতির। সকলের অগোচরে মতিকে কুসুম শশীর কথা তুলিয়া অন্যায় পরিহাস করিতে আরম্ভ করিয়াছে। বলে, শরীর খারাপ লাগছে মতি, তাই চুপ করে বসে আছিস? আহা ষাট, ছোটবাবুকে ডাকবো, পরীক্ষে করে ওষুধ দেবে। মতি বলে, কেন লাগতে এলি বউ, তোর আমি কি করেছি? কুসুম বলে, চোখ ছলছল করছে, দেখলে ছোটবাবুর বুক ফেটে যাবে। মতি বলে, জমের অরুচি, মর তুই মর। কুসুম তবু বলে, জানিস লো মতি, রাতে তোর কথা ভেবে ছোটবাবুর ঘুম হয় না, বসে বসে মালা জপ করে, মতি মতি মতি। সুদেবের সঙ্গে তোর নিকে হয়ে গেলে ছোটবাবু তালপুকুরে ডুবে আত্মহত্যা করবে। তুই তালপুকুরে ডুবে মর, মরে শাকচুন্নি হয়ে থাক। মতি স্থান ত্যাগ করতে যায়। কুসুমের সঙ্গে সে কথাই পারিবে কেন? কুসুম তাহাকে রেহাই দেয় না। খপ করে মতির হাতটা সে ধরিয়া ফেলে, মুখের কাছে মুখ লইয়া গিয়া অপলক চোখের তারা স্থির রাখিয়া কথাগুলিকে দাঁতে কাটিয়া কাটিয়া বলে, লজ্জা নেই তোর? এত বড় ধেড়ে মেয়ে তুই, লজ্জা নেই তোর? পেটে ভাত জোটে না গয়লার মুখ্য মেয়ে তুই। ছোটবাবুর তুলনায় তুই ছোট লোক ছাড়া কি? অত তোর পাকামি কিসের? অমনি করিস বলেই তো বিরক্ত হয়ে ছোটবাবু আর আসে না। তারপর মতি কুসুমের হাত দেয় কামড়াইয়া, তাহাকে ছাড়িয়া দিয়া দংশিত হাতখানা ঘুরাইয়া ফিরাইয়া কুসুম দাঁতের দাগগুলো ভালো করিয়া দেখে। কামড়ালি? আমাকে তুই কামড়ালি?
দাঁড়া, তোর আমি কি করি দেখ। কি করবে? কুসুম তাহার কি করবে? বুক দুরু দুরু করে মতির। ছোটবাবুকে যদি বলিয়া দেয়? মতির মনে হয় সে কুসুমের হাতে কামড়াইয়া দিয়াছে শুনিলে ছোটবাবু ভয়ানক রাগ করিবে। খানিক পরেই সে কুসুমের আশেপাশে ঘোরাফেরা আরম্ভ করে দেয়। একসময় সাহস করিয়া বলে, লেগেছে বউ, দেখি। কুসুমের ক্ষমা নাই। সে ভেঙাইয়া বলে, লেগেছে বউ? কামড়ে দিয়ে ন্যাকামি করতে এলেন? মতি দাওয়ায় আসিয়া খুঁটি ধরিয়া দাঁড়ায়, ভাবে বউ কি ভীষণ মেয়ে, ও ঠিক বলে দেবে। পিসির ঘরের খোলা দরজা দিয়া পিসিকে দেখা যায়। পিসির আজকাল কথা বন্ধ হইয়া গিয়াছে, কথা বলতে গেলে গলায় ফ্যাঁস ফ্যাঁস আওয়াজ হয় মাত্র। কিছুই সে বলিতে পারে না। মতিকে দেখিয়া সে হাতের ইশারায় তাহাকে কাছে ডাকে। মাথা উঁচু করিয়া বারবার ব্যাকুলভাবে মুখের ফাঁকে আঙুল ঢুকাইয়া পিপাসা জানায়। দেখিতে পাইয়াও মতি কিন্তু অনেকক্ষণ নড়ে না। বলে, যাই গো যাই, অত ব্যস্ত কেন? মোক্ষদা জিজ্ঞাসা করে, কে ডাকেলো মতি? পিসি, জল খাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।